সঙ্গ হলে পরে, সাধু সঙ্গ হলে পরে জন্মপথে উদ্ধার হই। সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গই আমার হইল কই। সাধু সঙ্গ ভালো সঙ্গ। আমি আশেপাশে থাকি, কিন্তু মানে এই যে বাইরে যে মানে লোকজন, মানে সোশ্যাল মিডিয়াতে যে পরিমাণে লোকজন দেখতেছি, মানে এই কারণে আসতে মানে ভয় লাগতেছিল যে আমি ওখানে গিয়ে আমি মানে কি বলবো আর কি অনুভূতি। এখন আমি এসে দেখতেছি মানে অনুভূতি আমি যেটা আশা করতেছিলাম তার থেকে বেশি ভালো লাগতেছে। তা আসলে অ্যাকচুয়ালি আমরা বংশ পরম্পরায় এই পথের, সাঁইজির এই থিমের। আমার দাদা ফকির গোলাম ইয়াসিন শাহ, ওনার গুরু ছিলেন ভোলাই শাহ ফকির। ভোলাই শাহ ফকিরের গুরু ছিলেন খোদ সাঁইজি। খোদ সাঁইজির নিজ হস্তে মুরিদ প্লাস তার পোষ্য ছেলে ছিলেন ভোলাই শাহ ফকির। ভোলাই শাহ ফকিরের শিষ্য ছিলেন আমার দাদা ফকির গোলাম ইয়াসিন শাহ। আমার বাবা ফকির মোহাম্মদ শাহ প্রধান খাদেম এবং আমি মোহাম্মদ তরিকুল ইসলাম ওরফে আলামিন। সাঁইজির দর্শনে কোনো হিংসা নেই, কোনো ভেদাভেদ নেই, এবং তার যে দর্শনটা মানে সমস্ত মানব জাতিকে কিভাবে উদারতা কিভাবে কল্যাণ করা যায়, এবং মানুষের ভিতরেই সে মানব গুরুর ভিতরেই সে পরমকে খুঁজে পেয়ে চেয়েছেন। অনেক দিন যাবৎ লালনের উৎসব শুনি জানি, কিন্তু প্রত্যক্ষভাবে আসা হয়নি, এই প্রথম আসলাম। মানুষের সমাগম, পরিবেশ খুবই ভালো লাগছে, এবং প্রজেক্টরের মাধ্যম দিয়ে সমস্ত সব কিছু মানুষের কাছে ফোটায় ওঠানোর জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ। লালনের এইখানে সঠিক সফলভাবে সম্পূর্ণ হোক, এটাই আমাদের কামনা। দেশ এবং দেশের বাইরের থেকে অনেকে ভক্তবৃন্দ আসছেন, তারা অনেক শৃঙ্খলাবোধভাবে এখানে আচরণ করছেন, এটা আমরা মুগ্ধ। রাজশাহী থেকে আসছি, আজকে আমার এখানটাতে তৃতীয় দিন। আমি ফার্স্ট ডেতে আসছিলাম, অনেক মজা, অনেক ফান করছি, অনেক দেখার আছে, অনেক কিছু শেখার আছে এখানটাতে। আর মেন যেটা বিষয় যেটা আমার সব থেকে বেশি আকর্ষণ করছে, ভালো লাগছে, এখানকার সকল মানুষ যারা তারা অনেক বেশি নম্র, তার মানে তাদের ওয়ে অফ টকিং অনেক বেশি ভালো লাগছে আমাকে। তারা অনেক ওয়ার্মলি ওয়েলকামিং। প্রতি বছর আসলে কোনো না কোনোভাবে আগের থেকেই হয়তোবা দেশের বাইরে বা একটা ঝামেলা, তবে যেহেতু এবার লালন একাডেমির আমাদের কুদ্দুস দাদু, আগের থেকেই দাদুর সাথে কথা হয়েছিল। আশা করছি যে বছরে 2 বার না হলেও একটা বার হলেও আমি মানে আসতেই হবে, যেহেতু সেউরিয়া আমার জন্মভূমি, তো সেইখানে না এসে তো আসলে উপায় নেই। জানি কোন সময় কোন দশা ঘটে আমার, বসবো এমন সাধুর সাধু বাজারে, আমি আর কি বসবো এমন, না জানি কোন সময় কোন দশা ঘটে আমারে, বসবো এমন সাধুর সাধু বাজারে, আমি আর কি বসবো এমন।
ভক্তি নয়ন সেচা দৃষ্টিতা ভগবান জানা যাই রে দূরে বসবো এমন সাধুর সাধু বাজারে আমি আর কি বসবো এমন সাধু নামটি শাস্ত্রে ভাসে গঙ্গা মা জননী পতিত পাবনী গঙ্গা মা জননী পতিত পাবনী সেউত সাধুর বাঞ্ছা করে বসবো এমন সাধুর সাধু বাজারে আমি আর কি বসবো এমন আমি দাসের তার দাস যোগ্য কোন ভাগ্যেতে সাধুর সাধ সভা আমি দাসের তার দাস যোগ্য কোন ভাগ্যেতে সাধুর সাধ সভা ফকির লালন বলে ভক্তিহীন লালন বলে ভক্তিহীন এবার বুঝি সাধুর সাধু বাজারে আমি কি বসবো না জানি কোন সময় কোন দশা ঘটে আমারে বসবো সাধুর সাধু বাজারে আমি কি বসবো আমি কি বসবো
আমরা সেই এখান থেকে প্রায় আরও 300 কিলোমিটার দূর সেই কিশোরগঞ্জ জেলা থেকে আসছি। আর এখানে আসার আগ্রহ খুব ছিল, মানে অ্যাকচুয়ালি দেখার যে লালন সাঁইজির যে এত ভক্ত, তার যে এই ধারণা, জীবন ধারণা, সেই ধারণা কেন। তো ছোটো থেকে শুনে আসছি বা সবাই বলে, আমরা বিভিন্ন জায়গায় দেখি, কিন্তু আজকেই প্রথম আসলাম, এসে দেখে গেলাম যে বাস্তব অভিজ্ঞতা, যেখানে দেখলাম যে মানুষের ধর্ম নিয়ে বিভিন্ন মানুষের মধ্যে মতবাদ, এখানে কে মুসলিম কে হিন্দু তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, সবার মনের মধ্যে একটি বিষয়, সেটা হলো যে আমরা সবাই মানুষ, সবার উপরে মানুষ সত্য। লালন সাঁইজির যে একটি থিম, সেই থিমের উপরে আমি মনে করি পুরা বাংলাদেশে আমরা যদি সবাই চলতে পারি, তাহলে অবশ্যই আমরা আমাদের যে স্বপ্ন অসামরিক বাংলাদেশ গড়ে তোলার, সেটা অবশ্যই আমরা পারবো। আমরা বিভিন্ন রকম গান শুনছি, আমরা হিন্দি গান শুনছি, আমরা বিভিন্ন রকম গান শুনতেছি, ওয়েস্টার্ন কালচার আমরা পছন্দ করতেছি, কিন্তু অরিজিনালে ফোক গানটা আমাদের দেশের একদম অরিজিনাল একটা জিনিস। মানে তা শিল্পী সমিতি বলেন বা অন্যান্য জায়গা বলেন, অন্যান্য আমরা ঐতিহ্য নিয়ে আসছি, অন্য জায়গা থেকে কালচার আমরা আনি, সমস্যা নাই, কিন্তু নিজেরটা বাঁচায় রেখে। হ্যাঁ, ওপার বাংলা সহ সারা ওয়ার্ল্ডেই এই মানে আমাদের লালনটাকে ফেমাস, এবং আরও ভালো জায়গায় যাক বা সবাই চিনুক, সারা পৃথিবীর মানুষ অনেকেই এখনও চিনতে পারে নাই, ঠিক আছে, ভাষার কারণে বা বিভিন্ন কারণে। তো সবাই এটা নিয়ে রিসার্চ হয়, যেহেতু এটা নিয়ে গবেষণা হয়, একজন মানুষ যাকে দেখতে লক্ষ লক্ষ মানুষ আসছে, কারণ তো কিছু আছেই। রূপী কাষ্টেরি নৌকা খানি নাই ডুবার ভয়, পারে কে যাবে নবীর নৌকাতে। না, ওনারা এই লাইনে কেউ নাই, তবে আমার দাদারা ছিল একটা, আমাদের এলাকায় আর একটা তরিকা ছিল, সেই তরিকাতে আমার দাদা দাখিল ছিল, আমার চাচাও ওই তরিকাতে দাখিল ছিল, আমার বাবাও এক জায়গায় তরিকাতে দাখিল হয়েছে। তবে তারা শুধু দাখিল হওয়া পর্যন্তই, তারা কখনো সেই নিয়মগুলো সুন্দরভাবে পালন করে নাই। যদি আমি পড়াশোনা বেশি করতাম, হয়তো কোনো সাহেব হয়ে যাইতাম, তখন তো আর আমার এই জায়গায় আসা হতো না। হয়তো মালিকের ইচ্ছা ছিল আমাকে পড়াশোনা বেশি দূর নিয়ে যাবে না, বা আমাকে ওই বড় কোনো অফিসার বানাবে না, আমাকে এখানে নিয়ে আসবে, হয়তো মালিকের ইচ্ছা ছিল। ফ্যামিলি থেকে আসছি, এই যে আমরা দেখছেন আমার ফ্যামিলি আছে, আমার আরও 2টা ভাই আছে, একটা বোন আছে, মা বাবা আছে, সবাই যার যার মতন সংসার জীবনে আছে, সবাই একটু টাকার অনেক দরকার, তাই দৌড়াচ্ছে। আর আমারও স্বপ্ন নাই, যেহেতু আমার সন্তানাদি নাই, আমারও তো সম্পদের দরকার নাই। আসলে ফ্যামিলি থেকে আসছি, এই যে আমরা দেখছেন আমার ফ্যামিলি আছে, আমার আরও 2টা ভাই আছে, একটা বোন আছে, মা বাবা আছে, সবাই যার যার মতন সংসার জীবনে আছে, সবাই একটু টাকার অনেক দরকার, তাই দৌড়াচ্ছে। আর আমারও স্বপ্ন নাই, যেহেতু আমার সন্তানাদি নাই, আমারও তো সম্পদের দরকার নাই। আমার গুরুত্ব জিনিস এটা, আজকে 18 বছর আমার ওয়াইফ মারা যাওয়ার পরে আমি তরিকাটা নিছি। আমি আর সংসার বাস করি নেই। আমার একটা ছেলে 28 দিনের বয়স হইলে ওর আম্মা মারা গেছে, তারপরে আর বিয়ে শাদী করি নেই। ওই ছেলে এখন মাওলানা। আমি সংসার ধর্ম করব না, আমাকে দেখে যেন অনেকে দূরে চলে যায়। কারণ হচ্ছে আমি তো নারীর সঙ্গ দিব না, কথা বুঝতে পারছেন? আমি নারীর সঙ্গ দেব না, আমি কোনো নেশা করি না, গাঁজা মদ কোনো রকমের নেশা আমি করি না। আমি আমার মাওলার বর্জবে আছি। যেন একটি বোধহা লেগে খাঁচা পাখি কখন যেন উড়ে যায়, পাখি কখন যেন উড়ে যায়, বোধহা লেগে খাঁচা একটা, বোধহা লেগে খাঁচা পাখি কখন
জগলা তবু ওসমানে না আগে যে তো জানা জগলা তবু ওসমানে না তবে গুহার সামনে প্রেম করতাম না আমি গুহার সামনে প্রেম করতাম না লালন ফকির কেন্দ্রে কর বসে লালন ফকির কেন্দ্রে কর আখি কর যেন উড়ে যায় আখি কর যেন উড়ে যায় और हवा लगे खाचाय একটা और हवा लगे खाचाय আমি কত যেন উড়ে যাই পাখি কত যেন উড়ে যাই পাখি কত যেন সঙ্গ ভালো সঙ্গ সাধু সঙ্গ হলে পরে সাধু সঙ্গ হলে পরে জন্মপথে উদ্ধার হই সাধু সঙ্গ ভালো সঙ্গ সঙ্গ আমার হইল কই সাধু সঙ্গ ভালো সঙ্গ নীতি নতুন প্রত্যেক বছরে পয়লা কার্তিকে 17, 18, 19 আমাদের কুষ্টিয়া সাংস্কৃতিক সৌন্দর্য লালন ঐতিহ্যবাহী অনুষ্ঠান প্রতি বছরেই চলে খুব ভালো খুব সুন্দর ভালো বেচাকেনা হচ্ছে খুব ভালো বেচাকেনা হচ্ছে ওরে মদন তো দুষ্টু ভারী তারে দাও তো সুলতানি করে সে মুন্সিগিরি গোপনে গোপনে হে প্রেম রসিকা কেমনে
ভান্ডারি মদন তো দুষ্টু ভারী তারে তো সুন্দরী বলে সে মুন্সিগিরি প্রেম রসিকা হে গুরুর প্রেম রসিকা চরণ যেন ভুলিনে চরণ যেন ভুলিনে গুরু শোভা দাও আমার মনে গুরু শোভা দাও আমার মনে তুমি নিদয় যারি প্রতি ও তার সদয় ঘটে কুমতি তুমি নিদয় যারি প্রতি ও তার সদয় ঘটে কুমতি তুমি মন রতের হাও সারথী
যায় সেইখানে গুরু যথালো যায় সেইখানে গুরু শোভা দাও আমার মনে গুরু শোভা দাও আমার মনে তুমি মনে মন তরি গুরু তুমি যন্ত্রে যন্তরি তুমি মনে মন তরি গুরু তুমি যন্ত্রে যন্তরি গুরু তুমি তন্ত্রের হও তন্ত্রী গুরু তুমি তন্ত্রের হাও তন্ত্রী নাবা যাও বাজবে জ্ঞানে গুরু নাবা যাও বাজবে জ্ঞানে গুরু শোভা দাও আমার মনে গুরু শোভা দাও আমার মনে জন্ম অন্ধ মোর নয়ন গুরু তুমি বৌদ্ধ হও সচেতন জন্ম অন্ধ মোর নয়ন গুরু তুমি বৌদ্ধ হও সচেতন অতি বিনয় করে বলতে লালো অতি বিনয় করে বলবে লালন জ্ঞান বন্দাও নয়নে গুরু জ্ঞান বন্দাও নয়নে গুরু শোভা দাও আমার মনে গুরু শোভা দাও আমার মনে চরণ যেন ভুলিনি চরণ যেন